নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত। বিশ্বকর্মা পুজো কিভাবে হয়েছে আর কিভাবে ঠাকুর সাজিয়েছি এর উপরে ব্লগ অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। আপনারা এখনো যারা দেখেননি তারা অবশ্যই একটু দেখবেন। আজকে ব্লগে থাকবে বিশ্বকর্মা পুজোয় আমি কিভাবে সমগ্র পুজোর জোগাড় করেছি। আপনারা প্রত্যেকেই যারা আমার চ্যানেলে আছেন এতদিনে বুঝতে পেরেছেন বিশ্বকর্মা ঠাকুর আমি কলকাতার কুমারটুলি থেকে নিয়ে এসেছিলাম। ঠাকুরের হাইট খুব একখানা বড় ছিল না, তাই উবারেই ঠাকুর আমার বাড়ি অব্দি চলে এসেছিল। আর এখন যে দোকানটা দেখছেন দ্য নিউ গন্ধেশ্বরী ভান্ডার, এইটা থেকেই আমি দশকর্মার যাবতীয় জিনিসপত্র কিনি। আপনারা অনেকেই আমি দশকর্মা কোথা থেকে কিনি সেইটা জানতে চেয়েছিলেন। আমি দশকর্মার যাবতীয় জিনিস এই দোকান থেকেই কিনি। এই দোকানটা বাগবাজার বাটার ঠিক উল্টো দিকে রয়েছে। ন্যায্য মূল্যে পরিষ্কার দশকর্মার জিনিস এখানে পাওয়া যায়। আবার এমন অনেক জিনিসই পাওয়া যায় যেগুলো আর পাঁচটা দশকর্মার দোকানে চট করে গেলে পাওয়া যায় না। যেমন এই ধরুন সোলার চাঁদমালা। সোলার চাঁদমালা তো এখন বাজার থেকে উঠেই গেছে। সবাই পিচবোর্ড, কাগজ এইসবেরই চাঁদমালা ব্যবহার করে। আমার সব সময় সোলার চাঁদমালাই পছন্দ। এই ছোট্ট ছোট্ট সোলার চাঁদমালাগুলো প্রতিমা কিংবা ঘটে দিলে অত্যন্ত সুন্দর লাগে। আমি এই সোলার চাঁদমালা কিন্তু এইখান থেকেই কিনি। এছাড়াও এখানে রয়েছে বেলুড় মঠের দুর্গাপুজোয় হোমে যেরকম সোজা সোজা কাঠ, মানে সিজন করা কাঠ পাওয়া যায়, সেই সব সিজন করা কাঠ। আমি এই বছর এই সিজন করা কাঠেই হোম করেছিলাম। খুব ভালো আর তাড়াতাড়ি জ্বলে যায়। আর পঞ্চপুষ্পের জল, যেটা অনেক বন্ধুরাই আমায় বলেছিল কোথা থেকে আমি কিনি, এনাদের দোকান থেকে আমি কিনি। যারা যারা কলকাতায় রয়েছে তারা অবশ্যই দশকর্মার জিনিস এনাদের দোকান থেকেই কিনতে পারেন। কিন্তু তারপর ঠাকুর বাড়িতে এনে সাজিয়ে নিয়েছিলাম। ঠাকুর সাজানোর ভিডিও তো আপনারা অলরেডি দেখেছেন। কাইন্ডলি বলবেন কিরকম লেগেছে আমার ঠাকুর সাজানো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। কত দূর অব্দি আমার ভিডিও কতজন মানুষের কাছে গেল সেটা জানতে পারলে আমি কিন্তু খুবই আনন্দিত হব। ঠাকুর বাড়িতেই সাজিয়ে নিয়েছিলাম। বাড়িতে ঠাকুর সাজানোর পর ঠাকুর নিয়ে কারখানায় চলে যাওয়া হয়েছিল। কারখানায় যেসব কারিগররা আমাদের কাজ করেন তারা কিন্তু বিশ্বকর্মা পুজোতে যথেষ্ট আনন্দ করেন এবং স্বতঃস্ফূর্তভাবে পুজোর জোগাড় করেন। তারাই পেছনের পর্দা টাঙানো থেকে শুরু করে চাঁদোয়া টাঙানো, চালচিত্র তৈরি, সব কাজগুলো একা হাতে তারাই করে নিয়েছিল। আর তারপর আমার সাথে হাতে হাতে পুজোর জায়গাটা জোগাড়ও তারাই করে দিয়েছিল। দেখুন বন্ধুরা কিরকম হয়েছে পুজোর জায়গাটা, অবশ্যই জানাবেন। পুজোর দিন সকালে এতটাই ভোরে পুজো ছিল যে তখন আর ভিডিও করে উঠতে পারিনি। একদম জোগাড়যান্ত্রিক করার পর একটুখানি ভিডিও করে রেখেছিলাম আপনাদের জন্য। দুদিকে রচনার হাড়ি, নৈবেদ্য, পুষ্পপত্র, ষোড়শোপচার, খুব সামান্য আয়োজনে গুছিয়ে পুজোটা করেছিলাম। কেমন লেগেছে আমার পুজোর জোগাড় অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। পুজো আমার বন্ধু অনিরুদ্ধই করেছিল এবারও। ও খুব ভালোই পুজো করে।
মানদণ্ডবী এসো সচন্দন পুষ্পাঞ্জলি বাং বিশ্বকর্মণে নমঃ। পুজো হয়ে গেলে আরতি, হোম, পুষ্পাঞ্জলি সবই একে একে হয়ে গেছিল। পুজো শুরু হয়েছিল ঠিক 7:30টার সময়, আর 9:30টার মধ্যে পুজো শেষ। বিশ্বকর্মা পুজোয় কারখানায় প্রত্যেকে আমরা ওই দিন একসাথেই খাওয়া দাওয়া করি, তাই ওপরে চলছে খাওয়া দাওয়ার জোগাড়। ভাত, পাঁঠার মাংস, ভাজা, ডাল, চাটনি এইসবই ছিল মেনুতে। যারা কারখানায় কাজ করেন তারা নিজেরাই নিজের উদ্যোগে সেদিনকার রান্নাটা করেন, আর আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করি। রান্নার কিছু ভিডিও আপনাদের জন্য তুলে রেখেছিলাম আপনাদের সাথে ভাগ করব বলে। এই দিনটা বেশ অন্যরকমই কাটে আমার। সবার সাথে একসাথে হই হুল্লোড় করতে করতে পুরো দিনটা যে কখন কেটে যায় জানাই যায় না। রান্না হয়ে যাওয়ার পর সবাই মিলে এক পংক্তিতে বসে খাওয়া দাওয়া করা, এই দিনটার জন্য পুরো একটা বছর ধরে কিন্তু আমি অপেক্ষাই করে থাকি। দেখুন কি সুন্দর নিজে হাতে পরিবেশন করে সবাইকে খাবার দাবার দেওয়া হচ্ছে। আর এইখানে হলো আমার ভাইরা, 3 ভাই আর বউ খেতে বসেছে। ওই খাওয়ার সময় মজা, আমাকে ছাড়াই খেতে বসে গেছে সেটা বলতেই সব হাত নেড়ে টাটা করে দিল আমায়। আর যখনই বউকে জিজ্ঞাসা করলাম কেন আমায় ছেড়ে খেতে বসেছো, একগাল হেসে পালিয়ে গেল। যাই হোক, এইভাবে হই হুল্লোড় করতে করতেই পুজোর দিনটা কেটে গেছিল। পরের দিন দধিকর্মা বা বিসর্জনের পুজো। ওই দিনকে আর পুজোর সময় ভিডিওটা আমি করতে পারিনি, তার কারণ এতটাই কাজের তাড়া ছিল, কাজ করে আবার নিজের কাজে ফিরে যাওয়া, তাই জন্য পুজোর জোগাড়ের সময় আর ভিডিও করে হওয়া ওঠেনি। সেদিনকে ঠাকুরের গলায় খুব সাধারণই একখানা মালা পরিয়েছিলাম, কিন্তু তাও প্রতিমার মধ্যে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং দেবতা বসে রয়েছেন। কি সুন্দর লাগছিল। খুব সামান্য আয়োজনে দধিকর্মার নৈবেদ্যটা সাজিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছিল এই দধিকর্মার নৈবেদ্য সাজানো অবশ্যই জানাতে ভুলবেন না। প্রতিমা এলে প্রতিমার যেরকম আবাহন আছে সেরকম সময় মতো তাকে বিসর্জনও করে দিতে হয়। কিন্তু আদৌ কি প্রতিমার বিসর্জন হয়? দেবতার কি বিসর্জন হয়? প্রতিমার তো বিসর্জন হয়, কিন্তু দেবতার কি বিসর্জন হয় না। আমরা যখন মন্ত্রপাঠ করে তাকে বিসর্জন করছি তখন কিন্তু আমরা বলছি গচ্ছ দেব মমান্তরম, মানে তুমি ঘট এবং প্রতিমা ছেড়ে আমার অন্তরে বাস করো। এক্ষেত্রে দেবতার কাছে আমাদের এইটাই কামনা, প্রভু তুমি তোমার সত্তাকে আমাদের অন্তরে জাগিয়ে তোলো,
তুমি যেরকম তোমার সুদক্ষ নিপুণতায় জগৎ সংসারকে কর্মের দিকে সঞ্চালন করছো, তোমার সেই কর্মসত্তা যেন আমাদের অন্তরেও সঞ্চালিত হয়। আমরা যেন সেরকম ভাবেই শিল্প নৈপুণ্যতা লাভ করি। এই প্রকাণ্ড জগতের বুকে কিছু ক্ষুদ্র শিল্পর প্রদর্শন যেন তোমার কৃপায় করতে পারি, এই প্রার্থনা জানিয়েই দেবশিল্পীর চরণে, তারপর ধীরে ধীরে দেবশিল্পীকে আমরা নিরঞ্জন করি। প্রতিমা বিসর্জন আমরা কাছের পুকুরেই করি। পুকুরটা একদমই আমাদের কারখানা লাগোয়া। দেবশিল্পীর বিসর্জন হয়ে গেলে আবারও 1 বছরের অপেক্ষা এই দিনটা ফিরে আসার জন্য, এই দিনে সবাই মিলে একসাথে আনন্দ করার জন্য। সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম।